বিয়ের পরে বউকে নিয়ে মেঘালয়ে হানিমুনে গিয়ে ফিরে আসলাম মৃত্যুর মুখ থেকে। মেঘালয়, যেটাকে ইন্ডিয়ার স্কটল্যান্ড বলা হয়, যার কোনায় কোনায় রয়েছে কোনো না কোনো সুন্দর ওয়াটারফলস, যেখানে প্রকৃতি এবং মানুষ একসঙ্গে সহাবস্থান করে, যেখানে রয়েছে অনেক হিডেন কেভ, এবং এখানে ইন্ডিয়ার সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আর এই হানিমুন ট্রিপের জন্য আমরা বেছে নিয়েছিলাম সানফ্লাওয়ার ট্রিপকে। জেনারেলি মেঘালয়ে ভালো করে ঘুরতে গেলে 7 থেকে 10 দিন সময় লাগে, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা সেটাই করে নিয়েছিলাম 4 দিনে। আর সানফ্লাওয়ার ট্রিপ আমাদের জন্য কাস্টমাইজ ট্রিপ প্ল্যান করে দিয়েছিল। কলকাতা এয়ারপোর্ট থেকে প্লেন ধরে কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম শিলং এয়ারপোর্টে। আর শিলং এয়ারপোর্টে নামতেই অসাধারণ সুন্দর একটা ওয়েদার অপেক্ষা করছিল আমাদের জন্য। শিলং এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে চেক আউট করতেই বাইরেই ওয়েট করছিল আমাদের জন্য গাড়ি। সেই গাড়ি ধরে ওয়েদারের মজা নিতে নিতে কিছু দূর যাওয়ার পরে টের পেলাম আমি আমার একটা ফোন প্লেনেই ফেলে এসেছি। আবার গিয়ে সেই ফোনটা কালেক্ট করে আমরা এসে পৌঁছালাম উমিয়াম লেকে। আর এই উমিয়াম লেকে পৌঁছেই যে জিনিসটা উপলব্ধি হলো সেটা হচ্ছে শুরুটা আমাদের জাস্ট অসাধারণ হয়েছে। এত সুন্দর ভিউ চারিদিকে যে আমরা পুরো মেসমারাইজড হয়ে গেছি। দুজনে মিলে হাঁটতে হাঁটতে একটা ছাতা নিয়ে চারিদিকে ঘুরে বেড়ালাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ, এখান থেকে যেন ফিরে যেতেই ইচ্ছা করছিল না। আমরা অনেকটা সময় কাটালাম এই উমিয়াম লেকে। আর তার সাথে চেষ্টা করলাম যতটা সম্ভব আমাদের উপলব্ধিগুলোকে ক্যামেরাবন্দি করা যায়, কিন্তু সেই উপলব্ধি কিন্তু ক্যামেরাবন্দি করা কখনোই সম্ভব না। সেই ফিল যতক্ষণ আপনারা না যাবেন সেটা ভাষায় বা ছবিতে বর্ণনা করা সম্ভব নয়। এখানে রয়েছে কিন্তু বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিও, যেগুলো চার্জেবল। স্পিডবোট থেকে আরম্ভ করে পালতোলা নৌকা, আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে এই উমিয়াম লেকে। আর এই উমিয়াম লেক থেকে আমরা এরপরে ফিরলাম হোটেলের পথে। আর হোটেলের পথে ফিরতে ফিরতেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। রাস্তাগুলো দেখেই মনে হচ্ছে প্রতিকটা রাস্তায় যেন ওয়াটারফল হয়ে গেছে। আর আমাদের জন্য বুক করা ছিল হেইগা হোটেল, যে হোটেলটা খুবই সুন্দর। রিসেপশন থেকে আরম্ভ করে হোটেলের লবি, হোটেলের রুম, প্রতিকটা জাস্ট মন ছুঁয়ে যাবে। আর এর ওয়াশরুমগুলোও কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর এই রুমের সব থেকে ভালো যেটা আমাদের লেগেছিল সেটা হচ্ছে এই ভিউটা। উইন্ডোর কার্টেন সরালেই ব্যস্ত রাস্তার দেখা মিলছিল। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলা চলে গেলাম এদের লোকাল পুলিশ বাজারে, যেখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া লোকাল ফুড আমরা ট্রাই করলাম। আর এখানে গেলে কিন্তু এদের লোকাল ফুডের মধ্যে পর্কটা মাস্ট ট্রাই আইটেম। সেই লোকাল ফুড খেয়ে নিয়ে দিলাম একটা লম্বা ঘুম। সকালবেলা থেকে আমাদের জার্নি শুরু হবে। আর সকালবেলা উঠেই এত সুন্দর একটা ভিউ ছিল এই হেইগা হোটেলের রেস্টুরেন্টটা থেকে। আর ব্রেকফাস্ট এখানে ছিল 20 থেকে 25 রকমের আইটেম। টাইট করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, তার কারণ যেহেতু আমাদের হাতে টাইম কম, আমাদের একদিনে অনেকগুলো জায়গা ঘুরতে হবে। রাস্তায় লোকাল ফুড ট্রাই করে নিয়ে আমরা পৌঁছালাম একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে এন্ট্রি ফি ছিল কিন্তু 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা গিয়ে পৌঁছালাম ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্ট থেকে জাস্ট অসাধারণ মনোমুগ্ধকর সমস্ত দৃশ্য দেখা যাচ্ছিল। যে কোনো এন্ট্রি ফি, যে কোনো অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু সানফ্লাওয়ার ট্রিপের প্যাকেজের মধ্যে থাকে না। এই ভিউ পয়েন্টটা থেকে বেরিয়ে গাড়িতে করে আমরা এসে পৌঁছালাম ডাউকি রিভারে। ডাউকি রিভারে এসে দেখলাম যেন মেলা বসেছে, পুরো ঠিক ঠিক করছে লোক। আর এখানে টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট কাটতে হয়। একটা বোটে 3 জন যেতে পারবেন। 45 মিনিট এরা ঘোরাবে। 800 টাকা বোট চার্জেস। এখান থেকে বোটে করে আমরা বেরিয়ে গেলাম দাউকি রিভারের সৌন্দর্য উপভোগ করতে। এই দাউকি রিভারকে কিন্তু এশিয়ার ক্লিনেস্ট রিভার বলা হয়, কিন্তু গুগলে আর সমস্ত ইন্টারনেটে যে ছবিগুলো আমরা পাই সেগুলো কিন্তু জেনারেলি ডিসেম্বর মাসের। এই সময় বর্ষার জল ঢুকে যাওয়ায় নদীর জল কিন্তু অতটা পরিষ্কার থাকে না। আর এখানকার যে জিনিসটা সব থেকে বেশি অবাক করেছে আমাকে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। এই যে পাথরগুলো দেখছেন, এই পাথরটাই ভারত এবং বাংলাদেশের বর্ডার, যেখানে বিএসএফ সারাদিন দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে যাচ্ছে। এখানেই দেখা হয়ে গেল আমার কিছু বাংলাদেশি ফ্যানের সঙ্গে। তাদের সঙ্গে ছবি তুলে লাঞ্চটা এখানেই সেরে নিলাম, যার মধ্যে ভাত, ভাজা এবং পর্ক কষা ছিল।
আর তারপরে চলে গেলাম নেক্সট আর একটা ওয়াটারফলে। আর এই ট্রিপে মৃত্যুমুখ থেকে আমি ফিরে এসেছিলাম কিন্তু তৃতীয় দিনে, সেই অভিজ্ঞতা শোনাবো আপনাদের। নেক্সট যে জায়গাটায় আমাদেরকে নিয়ে গেল সেটা হচ্ছে একটা ইউনিক রক ফর্মেশন। একটা ছোট পাথরের ওপর এত বড় একটা পাথর দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর ধরে। নেক্সট আমরা চলে গেলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে। এখানে ঢুকতে গেলেও কিন্তু একটা এন্ট্রি ফি দিতে হয়। বাঁশের মাচা দিয়ে উঠে গিয়েই দেখলাম একটা ভিউ পয়েন্ট রয়েছে একদম গাছের মাথায়, সেটা রয়েছে। আর এই ভিলেজের মানুষরা কিন্তু সারাদিন ধরে গ্রামটা পরিষ্কার করেই যাচ্ছেন। আর এখানে গিয়ে উপলব্ধি যেটা হলো, প্রতিটা বাড়িতেই একটা করে হোমস্টে রয়েছে আর এরকম কুড়ে ঘর করে রেস্টুরেন্ট করা রয়েছে, যেখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হতে পারে আপনাদের। সারাদিন ঘোরাফেরা করে জেনারেলি এই জায়গায় মানুষজন এসে পৌঁছে 2-3 নাগাদ, আর লাঞ্চটা কিন্তু এখানেই সারে। ভারতবর্ষের যত সংখ্যক আনারস উৎপন্ন হয় তার বেশিরভাগটাই কিন্তু এই মেঘালয়তে উৎপন্ন হয়। আর এখানকার আনারস ও হো যা মিষ্টি, এখনও মুখে লেগে রয়েছে। আর চারিদিকে এরকম বেতের ঝুড়ি করা, যে কোনো নোংরা আবর্জনা কিন্তু এর মধ্যেই ফেলতে হবে। আর এত ঘুরে ঘুরে আমরা দেখলাম সামনে একটা আইসক্রিম দাদা দাঁড়িয়ে রয়েছে, আমরাও একটু আইসক্রিম খেয়ে গলা ভিজিয়ে নিলাম। তারপর চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 1 ঘন্টার কার রাইডে আমরা পৌঁছে গেলাম একটা লিভিং রুট ব্রিজে, যেখানে মানুষের ঢল নেমেছে। আর নামবে নাই বা কেন, মানুষের চিন্তাভাবনা এবং প্রকৃতির লীলা এখানে যেন একত্রিত হয়ে গেছে। পুরো ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে দেখুন গাছের শেকড়ের ওপরে, তলার দিয়ে বয়ে চলেছে ঝর্ণা। আর এই দৃশ্য উপভোগ করতেই হাজার হাজার মানুষের ঢল নামছে এইখানে। আর ঝর্ণার জলটা এত ঠান্ডা ছিল না, আমরা অনেকক্ষণ ধরে সেটা উপভোগ করে ফিরলাম হোটেলে। রাত্রিরে পাশে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারলাম। একটা লম্বা ঘুম দিয়ে সকালে উঠতেই আবার পেট ঠাসা ব্রেকফাস্ট, যে ব্রেকফাস্টে রয়েছে প্রচুর রকমের আইটেম। এবং দুদিনে যেটা দেখলাম, পরপর দুদিনের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিটলি আলাদা আলাদা ছিল, অর্থাৎ এখানে প্রতিদিনের ব্রেকফাস্টের মেনু আলাদাই হয়। আর এই হেইগা হোটেলটা দেখুন একদম রাস্তার ওপরেই কিন্তু রয়েছে, যার আমাদের আজ এই হেইগা হোটেলকে বাই বাই করার পালা। নেক্সট কদিন থাকবো আমরা অন্য একটা হোটেলে। এই দিনের আমাদের প্রথম ডেস্টিনেশনটাই হলো শিলং ভিউ পয়েন্ট, যেটা একটা জায়গায় এসে গাড়ি বদল করতে হয় আর তারপরে মিলিটারি ক্যাম্পের ভেতর দিয়ে এসে পৌঁছাতে হয় শিলং ভিউ পয়েন্টে, যেখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যায় অনায়াসেই। বিভিন্ন রকম পিক পয়েন্ট করা রয়েছে, দূরবীনের ব্যবস্থা রয়েছে, আর তার সঙ্গে রয়েছে খাসি ড্রেস পরে নিজের ছবি তোলার সুযোগ সুবিধা। আর এই সমস্ত কিছুই কিন্তু চার্জেবল। শিলং ভিউ পয়েন্টে কিন্তু আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছালাম এলিফ্যান্ট ফলসে। এখানেও কিন্তু একটা এন্ট্রি ফি রয়েছে, এন্ট্রি ফি দিয়ে টিকিট নিয়ে আমরা এসে পৌঁছালাম সেই অসাধারণ সুন্দর জায়গায়। এই ফলসের শব্দ আর চোখের সামনে এই বিউটি, এটা ভাষায় প্রকাশ করা কিছুতেই সম্ভব না। আর এই এলিফ্যান্ট ফলসের কিন্তু 3টে পার্ট রয়েছে। এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে এর আগে মেঘালয়তে গেছেন এবং কোথায় কোথায় ঘুরেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর আমাদের এই ট্রিপটা যে প্ল্যান করে দিয়েছিল সানফ্লাওয়ার ট্রিপ, এদের কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন রকমের ট্রিপ রয়েছে। এদের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আর এদের সবথেকে ভালো জিনিস যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এদের সার্ভিসটা। তার কারণ প্রতিদিন মোটামুটি 2-3 ঘন্টা অন্তর অন্তর একটা কন্ট্যাক্ট পার্সন আমাকে কল করছিলেন, কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেইটা জানার জন্য। কোনো প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে অনকল গাইডও করে দিচ্ছিল। ট্রিপ আইটেনারিতে কোনো চেঞ্জেস হলেও সঙ্গে সঙ্গে অনকলে সেটা চেঞ্জ করে দিচ্ছিল। যেমন এরপরে আমরা এসে পৌঁছলাম গার্ডেন অফ কেভে। এটা কিন্তু প্রথমে আমাদের আইটেনারিতে আমরা রাখিনি, কিন্তু ওখানে গিয়ে শুনলাম এটা অসাধারণ একটা জায়গা, না গেলে বিশাল মিস হয়ে যাবে। তখন আমরা এটাকে অ্যাড অন করলাম আর গিয়ে দেখলাম সত্যি অসাধারণ একটা জায়গা, বলে বোঝানো সম্ভব নয়। একটা জায়গার মধ্যেই 11টা ভিউ পয়েন্ট এখানে আপনারা পাবেন, তার মধ্যে বিভিন্ন কেভ থেকে আরম্ভ করে ঝর্ণা রয়েছে, সমস্ত কিছুই একের পর এক। এটা ঘুরে দেখতেই প্রায় একটা দিন আপনাদের চলে যাবে। বেশ কিছু ঝর্ণা দেখে নিয়ে এরপরে আমরা ঢুকলাম একটা গুহার ভেতরে। এই গুহাটা তাও কিছুটা প্রশস্ত ছিল, যার ভেতরে কোথাও কোথাও লাইট রয়েছে, বেশিরভাগটাই একেবারেই অন্ধকার। আর এই গুহার ভেতরে কিন্তু আপনাকে কিছুটা বেন্ড হয়েই চলাফেরা করতে হবে, যার ওয়ালে বিভিন্ন জায়গায় জলের ফোঁটা রয়েছে, জল পড়ছে চুঁয়ে চুঁয়ে, দেখতে পাচ্ছেন ঝর্ণার জল। আর এরকম বেন্ড হয়ে পুরো গুহাটা আপনাকে ঘুরতে হবে। বেশ কিছুটা সময় লাগবে এই গুহাটা
ঘুরে দেখতে, একটা অন্য রকমের অনুভূতি। আর এইটা দেখে আমরা নেক্সট এসে পৌঁছালাম আরও একটা ওয়াটারফলসে। আর এই ওয়াটারফলসটা কিন্তু এমন একটা ফলস যার পেছনেও আপনি দাঁড়াতে পারবেন। জেনারেলি সমস্ত ওয়াটারফলস সামনে থেকেই দেখা যায়, কিন্তু এই ওয়াটারফলসটা পেছনেও আপনি দাঁড়াতে পারবেন, ছবি নিতে পারবেন এবং ভিডিও করতে পারবেন, যার ফলে প্রচুর মানুষের ভিড় ছিল এই ওয়াটারফলসটাতে। তারপরে এই কাঠের ব্রিজটা পেরিয়ে আমরা এসে পৌঁছলাম আরও একটা ওয়াটারফলসে। আর এইসব ওয়াটারফলস এবং গুহাগুলোর জন্যই কিন্তু বিখ্যাত এই মেঘালয়। আর যারা যাবেন তাদেরকে বলবো এই গার্ডেন অফ কেভসটা কিন্তু আপনার লিস্টে অবশ্যই করে রাখুন। আমাদের সব থেকে ভালো লেগেছে এই গার্ডেন অফ কেভটা। আর পাহাড়ের ওপরে চলতে চলতে ভিউটা দেখুন। তারপরেই এসে পৌঁছালাম অসাধারণ একটা অভাবনীয় জায়গায়, পুরো গাছের ওপরে এই ব্রিজ করা রয়েছে। ব্রিজটার সৌন্দর্যটা দেখেছেন, এই বিউটি ঠিক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রায় 2তলা 3তলা বাড়ি সমান গাছগুলো, আর সেই গাছের মাথায় কিন্তু বানানো রয়েছে এই ব্রিজটা, যে ব্রিজ দিয়ে হেঁটে যেতে হবে আপনাকে। একটা অসাধারণ অনুভূতি, বারবারই বলছি, যে অনুভূতি কিছুতেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আর সেই ব্রিজ দিয়ে আমরা এসে পৌঁছালাম এমন একটা জায়গায় যেখান থেকে 24 ঘন্টা এরকম স্প্রিং ওয়াটার বেরোচ্ছে, যে জলটা আপনি খেতেও পারবেন। এটার নাম দাওয়াই পানি। বিশ্বাস করা হয় এই জলটা খেলে আপনার সমস্ত রোগ সেরে যাবে। আর ব্রিজটা দেখুন, প্রতিনিয়ত 24 ঘন্টা কিন্তু পরিষ্কার করা চলছে। একের পর এক গ্রাম, গ্রাম্য রাস্তা, পাহাড় সব কিছু পেরিয়ে আমরা এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনে। আরও বলা ভালো, ক্রমশ এগিয়ে চলেছি আমার সেই মৃত্যু ফিলের দিকে। নেক্সট যে ফলটায় আমরা পৌঁছালাম, এটায় ঢুকতে 100 টাকার এন্ট্রি ফি লাগে। আর লোকাল মানুষদের কাছ দিয়ে শুনলাম সৌভাগ্যবান মানুষরাই এই ফলসটা দেখতে পারে, কারণ বেশিরভাগ টাইম এটা মেঘের আড়ালে থাকে। নেক্সট আমরা এসে পৌঁছালাম মৌসুমী কেভের দিকে। আর এই সেই জায়গা যেখান থেকে মৃত্যু মুখ থেকে ফিরে আসলাম আমি। মৌসুমী কেভেরও এন্ট্রি ফি 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে আস্তে আস্তে এগিয়ে গেলাম আমার মৃত্যু মুখের দিকে। তখনও জানতাম না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আর এই কেভ দিয়ে ভেতরে ঢুকতেই গুহাটা এতটাই ছোট যে এখান থেকে জাস্ট চলাফেরা যাচ্ছে না। আগের গুহাগুলোতে তো তাও বেন্ড হয়ে যেতে হতো, এখানে তো কোথাও কোথাও হামাগুড়ি দিয়েও যেতে হচ্ছে, এতটাই ছোট জায়গা। আর আমার কিন্তু ক্লাস্ট্রোফোবিয়া রয়েছে। আর ভেতরে গিয়ে আমার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল একটা টাইমে যে আমি আর মনে হয় বাইরে ফেরত আসতে পারবো না। অনেক চেষ্টা করে যাচ্ছি, পেছনে যাব না সামনে যাব, সামনে কত দূর জানি না, পেছনে অনেকটা রাস্তা ফেলে এসেছি, একদম কোথাও কোথাও হামাগুড়ি দিয়ে পার হতে হচ্ছে। সেই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। যাদের ক্লাস্ট্রোফোবিয়া রয়েছে তাদেরকে বলবো একদমই এই মৌসুমী কেভের ভেতরে যাবেন না। আর বাচ্চা কাচ্চাদের তো একদমই নিয়ে যাবেন না। ভেতরে গিয়ে অনেকেই চেল্লামেল্লি করছিল, স্বাভাবিক ব্যাপার। এই ভয়, কোথাও কোথাও একটু একটু আলো আসছে, মনে হচ্ছে যেন একদম এন্ড পয়েন্টে চলে এসেছি, এক্ষুনি বেরিয়ে যাব। আবার একটু পরে দেখছি গুহা আবার শুরু হয়ে গেল। এই করে প্রায় আধ ঘন্টা লাগলো এই গুহা থেকে বেরোতে। মৃত্যুমুখ থেকে বেঁচে ফেরার সে যে আনন্দ, এটাও কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। এর আগে কারুর এরকম মৃত্যুমুখ থেকে বেঁচে ফেরার এক্সপিরিয়েন্স হয়েছে কিনা সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এখান থেকে বেরিয়ে অনেকক্ষণ টাইম নিলাম একটু স্বাভাবিক জায়গায় আসতে, তারপর গাড়ি করে এসে পৌঁছলাম 7 সিস্টারে। আর এই ফলসগুলো কিন্তু ভরা বর্ষায় আরও অসাধারণ মেসমারাইজিং লাগে। সারাদিন ঘোরাফেরা করে আমরা চেক ইন করলাম নতুন হোটেলে। কোন হোটেলে চেক ইন করলাম তার সমস্ত ডিটেলস আপনাদেরকে নেক্সট এপিসোডে দেখাবো। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।